আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকেই। সকালবেলা কিন্তু প্রচুর মাছ আনা হয়েছিল। আমি প্রত্যেক মাসে কিন্তু একবার মাছের বাজার করে থাকি। মাছ এবং মাংসের বাজারটা কিন্তু 15 দিনে বা 1 মাসেই করা হয়। আর সবজির কথা কি বলবো, সবজি তো আমি বাড়ি থেকেই সংগ্রহ করে থাকি। এই তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি সবজি বাগানে। আমি বাড়িতে কিন্তু মাশাআল্লাহ অনেক ধরনের গাছ রোপণ করে থাকি। এটা হলো লাউ গাছ। বাড়ি থেকে যদি অনেকটা সবজি সংগ্রহ করি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। তাজা খাবার খাওয়ার মজা সত্যিই অন্যরকম। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি আজকে কিছু লাউয়ের ডগা তুলে নিব। লাউয়ের যে বড় বড় ডালগুলো, যে পাতাগুলো, এগুলা দেখলে আমার কাছে খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো প্রায় সময় কিন্তু আমি খিচুড়িটা রান্না করি। আর খিচুড়ি রান্নার ভিতরে সব সময় আমি লাউয়ের ডগা, লাউয়ের পাতা এইসব ব্যবহার করে থাকি। আসলে শাক পাতা দিলে সবুজ সবুজ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। যেটা দেখতেও ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর আমি যে কোনো ধরনের লেটকা খিচুড়িতে কিন্তু শাক ব্যবহার করে থাকি। তো যেহেতু সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখা যায় প্রতিদিন সকালবেলা তো নাস্তা তৈরি করি, হয়তো চা বা কফি অথবা রুটি তৈরি করি বাচ্চাদের জন্য। তো সেটা না করে আজকে কিন্তু আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম। তো আমার বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করেছিল এবং আমিও কিন্তু বেশ পছন্দ করি। আর মাঝে মাঝে এই সকল খাবার খেতেও অনেক ভালো লাগে, অনেক তৃপ্তি মতো কিন্তু খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শাক তুলে নিচ্ছি। আর অল্প শাক দিয়ে আমি কিন্তু কখনই খিচুড়ি রান্না করি না। যেহেতু বাড়িতে লাউয়ের শাক আছে, সেই সাথে কিন্তু কুমড়ো শাক, সেই সাথে নানা ধরনের আরও শাক রয়েছে। তো সব সময় একটু বেশি ব্যবহার করার ট্রাই করি। আমার সব সময় একটাই চিন্তা থাকে মাথায় যে লাউয়ের ডগা খেলেও আমরা খাবো, পাতা খেলেও আমরা খাবো এবং লাউ গাছে যখন লাউ আসবে সেটাও কিন্তু আমরা খাবো। তা আমার কাছে মনে হয় যদি ডালপালা একটু ছাটিয়ে বা একটু কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফলও দ্বিগুণ বেড়ে যায়। সেই সাথে কিন্তু অনেক ডালপালা বের হয়। তো মাশাআল্লাহ লাউ গাছের বয়স কিন্তু প্রায় 1.5 মাস। 1.5 মাসের ভিতরে কিন্তু অনেক ডালপালা বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। পাতাগুলো কিন্তু খুবই সতেজ। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি আমাদের কিন্তু অনেকটাই হিসেব করে চলতে হয়, কারণ আমাদের বুঝতে হবে যে আমরা মধ্যবিত্ত। মধ্যবিত্তরা চাইলেই অনেক কিছু করতে পারে না। মধ্যবিত্তদের অনেক সময় সংসারটাকে হিসেব করে চালাতে হয়। আমরা আমাদের চার দেয়ালের মাঝখানের জীবনটা চাইলেই কিন্তু অতি সহজে সবার সামনে তুলে ধরতে পারি না। না খেয়েও থাকলেও কিন্তু কারো কাছে মুখ ফুটে বলতে পারি না। আর সব সময় কিন্তু সবার সাথে হাসি মুখেই কিন্তু কথা বলতে হয়। অথচ আমাদের ভিতরে থাকে চাপা অনেক কষ্ট। আমরা আমাদের আত্মসম্মানটাকে অনেক বেশি ভালোবাসি, যার কারণে কিন্তু চাইলেও সবার কাছে সব কিছু বলতে পারি না। আমার প্রতিদিনই কিন্তু কোনো না কোনো বাজার আসে, তো সব সময় কিন্তু সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি না। আসলে হাতে সময় খুব কম থাকে, সংসারের কাজকর্ম, বাচ্চাদের ঝামেলা, তো সব কিছু মিলেঝিলে কিন্তু আর শেয়ার করা হয় না। তো এখানে কিন্তু আজকে কয়েক ধরনেরই মাছ আনা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে ছোট ছোট চিংড়ি, সেই সাথে বাটা মাছ, সেই সাথে নানা ধরনের সামুদ্রিক মাছ রয়েছে। আসলে এই মাছগুলো খেতে এতটা ভালো লাগে কি বলবো। যদিও আমার বাড়িতে কিন্তু আমার পুকুর আছে, বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু আমার পুকুর। আমি অনেক ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করি। পুকুরের মাছ তো আমি সব সময়ই খেয়ে থাকি, তবে পুকুরের মাছের পাশাপাশি কিন্তু মাসে একবার অথবা দুবার কিন্তু সামুদ্রিক মাছ আনা হয়। সব সময় কিন্তু চেষ্টা করি হিসেব করে চলার জন্য। দেখা যায় পুকুরের মাছের পাশাপাশি যদি সামুদ্রিক মাছ 2 থেকে 3,000 টাকার প্রত্যেক মাসে আনা হয় তাহলে কিন্তু খুব অনায়াসে আমার দিনগুলো কেটে যায়। বাচ্চাদেরও কোনো ঝামেলা থাকে না, কোনো অভিযোগ থাকে না। সেই সাথে তো আমার তো নাই। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি, আমি মনে করি মধ্যবিত্তদের ইনকাম কিন্তু খুবই কম। তা আমরা সব সময় চেষ্টা করব একটু হিসেব করে চলার। দেখা যায় প্রতি মাসে 3 থেকে 5,000 টাকার মাছ কিনলে কিন্তু অনায়াসেই পুরো মাসটা আমরা সুন্দরভাবে চালাতে পারি। এখানে তো আমি সামুদ্রিক মাছ এনেছিলাম। সবাই জানেন যে সামুদ্রিক মাছের কিন্তু একটু দাম বেশি। আর পুকুরে যে মাছগুলো, ওই মাছের দাম কিন্তু কিছুটা কম। তো আমরা যদি হিসেব করে সব ধরনের মাছ কিনে আনি,
যেমন এখানে কিন্তু আমার চিংড়ি মাছ আছে, দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে কিন্তু কেজিতেও বিক্রি করা হয় এবং ছোট ছোট ভাগ দিয়েও কিন্তু বিক্রি করা হয়। তো আমি কিন্তু ছোট ছোট যে ভাগগুলা, সেই ভাগগুলো থেকেও মাছ এনেছিলাম এবং কেজিতে যেগুলো বিক্রি করে ওই মাছগুলোও কিন্তু এনেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পোয়া মাছ, সাথে কিন্তু বেলে মাছ, সাথে কিন্তু বাচ্চা মাছ। তো এগুলো কিন্তু কেজিতে বিক্রি করা হয়। তো এই মাছগুলোও এনেছিলাম। এর পাশাপাশি যে ছোট ছোট ভাগ দিয়ে বিক্রি করা হয় ওই মাছগুলোও কিন্তু এনেছিলাম। তো সাথে যদি একটা পাঙ্গাস অথবা দুইটা পাঙ্গাস মাছ কিনা হয় অথবা 3-4 কেজি তেলাপিয়া মাছ কিনা হয়, তাহলে কিন্তু মধ্যবিত্তদের অনায়াসে সুন্দরভাবে পুরো মাসটা চালাতে পারে। একই খাবার কিন্তু প্রতিদিন খেতেও ভালো লাগে না এবং বাচ্চারাও কিন্তু পছন্দ করে না। দেখা যায় আপনি যদি প্রতিদিন মাছ রান্না করেন অথবা প্রতিদিন মাংস রান্না করেন, তাহলে কিন্তু কোনো খাবারেরই রুচি থাকে না। আমি একজন প্রবাসী স্বামীর বউ হয়ে আমি কিন্তু আমার পুরো মাসটা এভাবেই চালিয়ে নেই। আমার স্বামীর ইনকামের পাশাপাশি সব সময় চেষ্টা করি একটু হিসেব করে চলার জন্য। যেহেতু স্বামীরা দূর প্রবাসে থেকে অনেক কষ্ট করে, স্বামীদের টাকা চাইলেই কিন্তু আহামরি ওইভাবে ভেঙে ফেলতে পারি না। সব সময় চেষ্টা করি হিসেব করে চলার জন্য, কারণ তারা কিন্তু আমাদের জন্যই কষ্ট করে। আর ছোটো মাছ কাটতে কিন্তু অনেকটাই ঝামেলা, অনেক সময় লাগে। আমি কখনো বাজার থেকে মাছ কেটে আনি না, আমি সব সময় নিজের হাতে কিন্তু মাছ কাটি এবং মাঝে মাঝে কিন্তু আপনাদের মাঝেও শেয়ার করি। বাজার থেকে মাছ কেটে আনলে দেখা যায় প্রত্যেক কেজিতে 20 থেকে 30 টাকা দেওয়া লাগে। আর ছোটো মাছের তো একটু ঝামেলা বেশি, এগুলো কাটতে আরও বেশি টাকা নেয়। তার কারণে আমি নিজের হাতেই আমার মতো করে আমি মাছগুলো কেটে নিই, যদিও আমার একটু কষ্ট হয়। আসলে কি জানেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল থাকে তাহলে মনে হয় ছোট্ট কুঁড়ে ঘরেও অনেক শান্তি পাওয়া যায়। একটা আলাদা সংসার মানে কি জানেন, শান্তিতে থাকা, নিজের মতো করে চলা। সেখানে নেই কোনো ভয়, এখানে কাজের কোনো কৈফিয়ত দিতে হয় না। কি খেলাম, কি পরলাম, কি করলাম, সেই নিয়ে কিন্তু কারো কোনো মুখোমুখি হতে হয় না। হয়তো একা সংসার, অনেক কাজকর্ম একাই সামলাতে হয়। যদিও একা হাতে সব কিছু সামলাতে হয়, তারপরেও কিন্তু দিন শেষে একটা শান্তি খুঁজে পাওয়া যায়, সেটা হলো মানসিক শান্তি। তবে একটা কথা না বলে পারছি না, হাজব্যান্ড যদি মনের মতো হয় তাহলে এই ঘরটাই হলো পুরো শান্তির জায়গা। যাই হোক, অনেক কথা বলেছি আপনাদের সাথে, এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। আমি কিন্তু অফ ক্যামেরায় মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যদিও ছোট মাছ কাটতে গেলে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়, তারপরেও ধৈর্য সহকারেই কিন্তু মাছগুলো কেটে নিয়েছি, সেই সাথে কিন্তু পরিষ্কারও করে নিয়েছি। এবার আমি ভাগ ভাগ করে ফ্রোজেন করে রেখে দিব। তারপর আর কিন্তু পরবর্তীতে কোনো আর ঝামেলা পোহাতে হবে না। যেদিন খাবো বা রান্না করব, ওই দিন রান্না করার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগেই ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে ছোটো মাছ কিন্তু আমার বাচ্চারা খেতে চায় না, কারণ ছোটো মাছে থাকে প্রচুর কাঁটা। তো বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করি মাছগুলো বেছে বেছে দেওয়ার। আর ছোটো মাছ কেন জানি হাতে মেখে চচ্চড়ি করলে খেতে অনেক মজার হয়। আমি প্রায় সময় কিন্তু হাতে মেখে আলু দিয়ে সুন্দর করে চচ্চড়ি করে নিই, আমার কাছে বেশ ভালো লাগে। তবে মাঝে মাঝে একটু শাক পাতা দিয়েও কিন্তু চচ্চড়ি করি, সেটা খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। বাড়ির আশেপাশে যেহেতু অনেক শাক পাতা রয়েছে, কখনই কিন্তু আমার শাক কিনতে হয় না। তো হালকা করে একটু দিলে খেতে কিন্তু অনেকটাই মজার হয়। আর নদীর মাছের এমনিতেও স্বাদ বেশি। তো যাই হোক, আমি কিন্তু সকল মাছ এভাবে প্যাকেট করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। এবার চলে এসেছি পুকুর পাড়ে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু রাজহাঁস পালন করি। এমনিতেও কিন্তু রাজহাঁসের পাশাপাশি দেশি হাঁস, দেশি মুরগি আমি কিন্তু সবসময় পালন করে থাকি। তবে দেশি হাঁস আমাকে অতটা জ্বালাতন করে না। এই যে রাজহাঁসগুলা, এই হাঁসগুলা কিন্তু খুবই মিষ্টি, খুবই দুষ্টুমি করে আমার সাথে। আমি যখনই পুকুর পাড়ে আসি কোনো কিছু ধোয়ার জন্য, বিশেষ করে আমি কিন্তু পুকুরেই কাজ করে থাকি, ধোয়ার কাজটা কিন্তু পুকুরেই করে থাকি। তো এখানে আসলে ওরা কিন্তু আমাকে প্রচুর ডিস্টার্ব করে। ওরা আমাকে দেখার সাথে সাথেই কিন্তু পুকুরের ওই পার থেকে এই পাড়ে চলে আসে। তবে আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগে, কারণ ওরা কিন্তু ওদের মালিককে চিনে আর ওরা আমার কাছাকাছিই থাকতে চায়। আসলে দেশি হাঁসের প্রতি এতটা মায়া লাগে না, এই হাঁসের প্রতি যতটা মায়া লাগে। দেখতেই পাচ্ছেন, এই যে চাল ধোয়ার জন্য এখানে এসেছি, এটা হলো আতপ চাল। ওরা কিন্তু
এখান থেকেই খাবার খাওয়ার ট্রাই করছে, দেখতেই পাচ্ছেন। একটুও কিন্তু ভয় পায় না। তবে আমি কিন্তু সব ধরনেরই খাবার ওদেরকে খাওয়ানো শিখিয়েছি। ন্যাচারাল খাবারের মাধ্যমে আমি যে হাঁস মুরগি পালন করি, এগুলো সবসময়ই পালন করার চেষ্টা করি। বাজারের ওই ফিড, ভুসি, ওই খাবারগুলো কিন্তু খুবই কম দেই। এরা কিন্তু মাঝে মাঝে ঘাস খেয়ে থাকে। বাড়িতে প্রচুর জংলা রয়েছে। অনেক খাবার কিন্তু ঘাসের মাধ্যমেই চাহিদা পূরণ হয়ে যায়। তো যাই হোক, যেই কথা সেই কাজ। ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করব। তো এই তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর এখানেই আমি যে লাউয়ের শাকগুলো তুলেছিলাম, সে লাউয়ের শাকগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। দেখতেও ভীষণ সুন্দর লাগছে। সাথে কিন্তু একটা নাগামরিচ দিয়েছিলাম। সব সময় খিচুড়ি রান্নাতে এভাবেই একটা নাগামরিচ দিয়ে থাকি। সুন্দর একটা সেন্ট আসে, খেতেও অনেকটাই ভালো লাগে। আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর লেটকে খিচুড়ি আমি কিন্তু মাঝে মাঝেই করে থাকি, বিশেষ করে সকালবেলা। এই খিচুড়ির পাশাপাশি যদি একটু ভর্তা করা হয়, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। টাটা।